জীবনে সাফল্যের জন্য মনোযোগ এবং শৃঙ্খলা প্রয়োজন। যদি আমরা আমাদের চারপাশে তাকাই, তাহলে আমরা লক্ষ্য করব যে প্রতিটি সফল ব্যক্তির একটি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। তারা তাদের লক্ষ্যের উপর সম্পূর্ণ মনোযোগী থাকে এবং ধারাবাহিকভাবে কাজ করে। তবে বেশিরভাগ মানুষই সাফল্যের এত উচ্চতায় পৌঁছাতে ব্যর্থ হয় কারণ তারা হয় ধৈর্য হারিয়ে ফেলে, সহজেই বিভ্রান্ত হয়, অথবা খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়। আমাদের অনেকেই নতুন কিছু খুব উৎসাহের সাথে শুরু করি, কিন্তু একবার সমস্যা দেখা দিলে আমাদের মনোযোগ অন্যদিকে ঘুরতে শুরু করে। আমরা দ্রুত নিরুৎসাহিত হয়ে পড়ি এবং প্রায়শই কাজটি ছেড়ে দেই। এটিই সবচেয়ে বড় বাধা। আমরা প্রক্রিয়াটিকে উপেক্ষা করে ফলাফলের উপর খুব বেশি মনোযোগ দিই। টমাস এম. স্টার্নার তার বিখ্যাত বই দ্য প্র্যাকটিসিং মাইন্ড আমাদের শিক্ষা দেন যে আমরা যদি কোনো দক্ষতা অর্জন করতে চাই বা কোনো লক্ষ্য অর্জন করতে চাই, তাহলে আমাদের ফলাফলের উপর আচ্ছন্ন হওয়া বন্ধ করতে হবে এবং পরিবর্তে প্রক্রিয়াটিতে নিজেদের ডুবিয়ে রাখতে হবে। যখন আমরা ধৈর্য ধরে, তাড়াহুড়ো না করে প্রতিদিন আমাদের উন্নতির জন্য কাজ করি, তখন সাফল্য স্বাভাবিকভাবেই আসে। তা ছবি আঁকা, ভাষা শেখা, অথবা আমাদের পড়াশোনায় ভালো স্কোর করা হোক না কেন, আমরা তাৎক্ষণিক ফলাফল চাই, কিন্তু সাফল্য এভাবেই কাজ করে না। আসল অর্জনের জন্য সর্বদা ধারাবাহিক অনুশীলন এবং শৃঙ্খলার প্রয়োজন হয়। যারা এই নীতি বোঝে তারা জীবনে এগিয়ে যেতে থাকে, কিন্তু যারা কেবল ফলাফল নিয়ে চিন্তিত তারা প্রায়শই মাঝপথে হাল ছেড়ে দেয়। আজকের পৃথিবীতে বিক্ষেপের চ্যালেঞ্জ। আধুনিক সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বিক্ষেপ। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া এবং বিনোদনের অন্তহীন রূপগুলি ক্রমাগত আমাদের মনোযোগকে বিভক্ত করে। আমরা পড়াশোনা করি, নতুন দক্ষতা শিখি, অথবা আমাদের ক্যারিয়ার নিয়ে কাজ করি, আমাদের মন বারবার ঘুরে বেড়ায়। এর সাথে যোগ হয় অধৈর্যতা এবং দ্রুত ফলাফলের আকাঙ্ক্ষা, যা প্রায়শই আমাদের ব্যর্থতার দিকে নিয়ে যায়। সত্য হল যে প্রতিটি মহান সাফল্যের পিছনে একটি দীর্ঘ প্রক্রিয়া থাকে, যেখানে শৃঙ্খলা এবং ধারাবাহিকতাই মূল চাবিকাঠি। অনুশীলনকারী মন জোর দেয় যে আমরা যদি আমাদের কাজকে অনুশীলন বা ধ্যান হিসাবে বিবেচনা করি, প্রতিদিন কেবল আত্মোন্নতির উপর মনোনিবেশ করি, তাহলে আমাদের মন শান্ত থাকে। এটি আমাদের অপ্রয়োজনীয় চাপ ছাড়াই আমাদের লক্ষ্য অর্জন করতে দেয়। বইটি আমাদের দেখায় কেন আমাদের প্রক্রিয়া কেন্দ্রিক থাকা উচিত, ফলাফল কেন্দ্রিক নয়। যখন আমরা এই মানসিকতা গ্রহণ করি, তখন কেবল আমাদের কর্মক্ষমতা উন্নত হয় না, বরং আমরা আরও ভারসাম্যপূর্ণ এবং সন্তুষ্ট হয়ে উঠি। যদি তুমি জীবনে একটা বড় লক্ষ্য অর্জন করতে চাও, সেটা ক্যারিয়ারে সাফল্য হোক, শিক্ষাক্ষেত্রে শীর্ষস্থান অর্জন হোক, নতুন দক্ষতা অর্জন হোক, অথবা মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী হওয়া হোক, তবে মনোযোগ এবং শৃঙ্খলা জীবনের একটি পথ হয়ে উঠতে হবে। এটা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। সঠিক উপায়ে কাজ করে এবং প্রতিদিন সামান্য হলেও উন্নতি করার চেষ্টা করলে কেউ তোমাকে সফল হতে বাধা দিতে পারবে না। এই বইটি আমাদের মনকে প্রতিদিন মনোযোগী থাকতে, সুশৃঙ্খল চিন্তাভাবনা গড়ে তুলতে এবং সাফল্যের দিকে যাত্রা উপভোগ করতে প্রশিক্ষণ দিতে সাহায্য করে। যদি তুমি এই ধারণাগুলিকে আলিঙ্গন করো, তাহলে তুমি এমন একটি যাত্রায় পা রাখবে যা কেবল তোমাকে সাফল্যই দেবে না, বরং অভ্যন্তরীণ শান্তি এবং সুখও বয়ে আনবে। প্রথম অধ্যায়, অনুশীলনকারী মন বোঝা। অনুশীলনকারী মন কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ? তুমি কি কখনো ভেবে দেখেছ যে মহান সঙ্গীতজ্ঞ, ক্রীড়াবিদ, লেখক নাকি অত্যন্ত সফল মানুষরা এত দক্ষতা এবং স্বাচ্ছন্দ্যের সাথে পারফর্ম করে? রহস্য কেবল প্রতিভা নয়, অনুশীলনকারী মন, অর্থাৎ ক্রমাগত অনুশীলন এবং ধৈর্যশীল মানসিকতা। অনুশীলনকারী মন মানে আপনি যা করছেন তাতে নিজেকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করা, প্রতিটি ছোট পদক্ষেপের প্রতি মনোযোগ দেওয়া এবং ফলাফল সম্পর্কে চিন্তা করা ছেড়ে দেওয়া। যখন আপনি এই ধরনের চিন্তাভাবনা গড়ে তোলেন, তখন আপনার মন শান্ত থাকে, আপনার দক্ষতা বৃদ্ধি পায় এবং আপনি ধৈর্য এবং আত্মবিশ্বাসের সাথে আপনার লক্ষ্যে পৌঁছান। কিন্তু বাস্তবে, যখন আমাদের বেশিরভাগই নতুন কিছু শেখার চেষ্টা করেন, তখন আমরা অধৈর্য হয়ে পড়ি। আমরা তাৎক্ষণিক ফলাফল চাই। উদাহরণস্বরূপ, কল্পনা করুন যে আপনি পিয়ানো শিখছেন। প্রথম দিন আপনি কেবল আপনার আঙ্গুল স্থাপন করতে লড়াই করেন, দ্বিতীয় দিন ছন্দ কঠিন মনে হয়, এবং তৃতীয় দিন আপনার মনে হতে পারে যে আপনি কখনই এটি শিখতে পারবেন না। এই অধৈর্যতার কারণেই অনেকে মাঝপথে ছেড়ে দেন।
সত্য হল যে কোনো দক্ষতার উপর দক্ষতা অর্জন কেবল স্থির ধারাবাহিক অনুশীলনের মাধ্যমেই আসে। যারা অনুশীলনকারী মন গ্রহণ করেন তারা প্রক্রিয়াটি উপভোগ করেন, প্রতিদিন ছোট ছোট উন্নতি করেন এবং এটিই তাদের মহান করে তোলে। তবে আজকের বেশিরভাগ মানুষ ফলাফল ভিত্তিক। তারা দ্রুত পুরস্কার এবং সাফল্যের প্রমাণ চায়, কিন্তু এই মানসিকতা কেবল চাপ, ক্লান্তি এবং হতাশার দিকে পরিচালিত করে। এমন একজন শিক্ষার্থীর কথা ভাবুন যে কেবল পরীক্ষার নম্বর নিয়ে চিন্তিত। তখন পড়া বোঝার মতো মনে হয়। কিন্তু যে শিক্ষার্থী শেখার প্রক্রিয়া উপভোগ করে সে আরও স্বাচ্ছন্দ্য বোধ করে, দ্রুত শেখে এবং স্বাভাবিকভাবেই আরও ভালো পারফর্ম করে। প্রক্রিয়াভিত্তিক লোকেরা প্রতিদিন একটু ভালো হওয়ার উপর মনোযোগ দেয়। তারা জানে যে সাফল্য সঠিক এবং ধারাবাহিক অনুশীলনের অনিবার্য ফলাফল। এই পদ্ধতি গ্রহণ করলে চাপ কম হয়, আত্মবিশ্বাস তৈরি হয় এবং আসলে যাত্রা আরও উপভোগ্য হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো খেলায় উন্নতি করতে চান, তবে কেবল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখার চেয়ে প্রতিদিন আপনার শট অনুশীলনের উপর মনোযোগ দিন। আপনি যদি একটি নতুন ভাষা শিখছেন, তাহলে আজ আপনি কতগুলি শব্দ যোগ করেছেন সেদিকে মনোযোগ দিন, সাবলীল হতে কত সময় লাগবে সেদিকে নয়। যখন আমরা ফলাফল থেকে বিচ্ছিন্ন হয়ে প্রক্রিয়াটির সাথে প্রতিশ্রুতিবদ্ধ হই, তখন যাত্রাটি সহজ এবং আরও উপভোগ্য হয়ে ওঠে। দ্বিতীয় অধ্যায়, বর্তমান থাকার শিল্প। আপনি কি লক্ষ্য করেছেন যে যখনই আপনি কোনো কাজে মনোনিবেশ করার চেষ্টা করেন, তখন আপনার মন প্রায়শই ঘুরে বেড়ায়? আপনি অধ্যয়নের জন্য একটি বই খুলুন, কিন্তু কয়েক মিনিটের মধ্যে আপনি আপনার ফোনটি পরীক্ষা করতে চান। তুমি নতুন কোন দক্ষতা শিখতে শুরু করো, কিন্তু শীঘ্রই তোমার মনোযোগ অন্যত্র চলে যায়। সত্য কথা হল, আমাদের বেশিরভাগই আমরা যা করি তাতে পুরোপুরি উপস্থিত থাকি না। আমাদের মন হয় ভবিষ্যতের কথা চিন্তা করে অথবা অতীতে আটকে থাকে। কিন্তু সাফল্য তাদেরই যারা বর্তমান মুহূর্তে নিজেদেরকে স্থির রাখতে পারে, তারা এখন যা করছে তার প্রতি পূর্ণ মনোযোগ দেয়। টমাস এম. স্টার্নারের দ্য প্র্যাকটিসিং মাইন্ড তুলে ধরে যে সম্পূর্ণরূপে উপস্থিত থাকা আমাদের শৃঙ্খলা, মনোযোগ এবং স্বাধীনতা বৃদ্ধি করে। এই অধ্যায়ে শৃঙ্খলা বিকাশে মননশীলতার ভূমিকা এবং মনকে উপস্থিত থাকার জন্য ব্যবহারিক পদ্ধতি ব্যাখ্যা করা হয়েছে। শৃঙ্খলায় মননশীলতার ভূমিকা। মননশীলতার অর্থ বর্তমান মুহূর্ত সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং উপস্থিত থাকা। এটি সরাসরি আমাদের শৃঙ্খলাকে শক্তিশালী করে। যখন আমরা কোনো বিক্ষেপ ছাড়াই কাজ করি, তখন আমাদের অনুশীলন উন্নত হয়, শেখার গতি দ্রুত হয় এবং দক্ষতা বৃদ্ধি পায়। তবে বেশিরভাগ মানুষ তিনটি প্রধান কারণে মনোযোগ হারিয়ে ফেলে। ভবিষ্যতের জন্য চিন্তা, আমি কি সফল হব? যদি আমি ব্যর্থ হই, কতক্ষণ সময় লাগবে? এই চিন্তাগুলি চাপ তৈরি করে এবং আমাদের মনোযোগ দিতে বাধা দেয়। অতীতের কথা চিন্তা করা, আমি আগে ব্যর্থ হয়েছিলাম, গতবার এটি খুব কঠিন ছিল। এই ধরনের চিন্তাভাবনা আমাদের অতীতের অভিজ্ঞতার সাথে আবদ্ধ করে এবং বর্তমানের সাথে সম্পূর্ণভাবে জড়িত হতে বাধা দেয়। বাহ্যিক বিক্ষেপ, ফোন, সোশ্যাল মিডিয়া, টিভি এবং ক্রমাগত শব্দ ক্রমাগত আমাদের মনোযোগকে ব্যাহত করে। মাইন্ডফুলনেস আমাদের তিনটিকেই কাটিয়ে উঠতে সাহায্য করে। প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকার মাধ্যমে আমাদের দক্ষতা নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। একবারে একটি জিনিসের উপর মনোনিবেশ করা মনকে পরিষ্কার করে, প্রশান্তি তৈরি করে এবং ভারসাম্য এবং উৎকর্ষতার সাথে কাজ করতে দেয়। উপস্থিত থাকার ব্যবহারিক কৌশল। আমরা যদি সত্যিই মাইন্ডফুলনেস গ্রহণ করতে চাই, তাহলে আমাদের মনকে সহজ কিন্তু কার্যকর কৌশল দিয়ে প্রশিক্ষণ দিতে হবে। যে কোনো কাজ শুরু করার আগে আপনার শরীর এবং মনকে শান্ত করার জন্য গভীর শ্বাস নিন। প্রতিটি কার্যকলাপ ধীরে ধীরে এবং সচেতনভাবে সম্পাদন করুন, তা সে পড়াশোনা, খাওয়া অথবা কোনো দক্ষতা শেখা হোক না কেন। তাড়াহুড়ো করে কাজ শেষ করার তাড়াহুড়ো ত্যাগ করুন এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। মন্ত্রটি গ্রহণ করুন, এখানে এবং এখন। যখনই আপনার মন ঘুরে বেড়ায়, নিজেকে মনে করিয়ে দিন, আমি এখানে এবং এখনই আছি। আপনার শ্বাস, শরীর এবং ইন্দ্রিয়ের উপর মনোযোগ দিন। মেনে নিন যে এই মুহূর্তটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যেই আপনার সাফল্যের বীজ নিহিত। ব্যবহারিক মননশীলতা অনুশীলন। এখন আমরা মননশীলতার কৌশলগুলি বুঝতে পেরেছি, আসুন কিছু ব্যবহারিক অনুশীলন শিখি যা আপনি দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারেন। একক কাজ। একবারে একটি কাজ করুন,
একসাথে একাধিক জিনিসে মনোনিবেশ করার চেষ্টা করবেন না। আপনি যাই করুন না কেন এটিকে 100% মনোযোগ দিন, তা সে পড়াশোনা, ব্যায়াম বা কোনো শিল্প শেখা হোক না কেন। মোবাইল ফোন এবং অন্যান্য বিভ্রান্তি দূরে রাখুন। শ্বাস-প্রশ্বাসের সচেতনতা যখনই আপনার মনোযোগ ঘুরে বেড়ায়, তখন কয়েকটি গভীর শ্বাস নিন এবং আপনার শ্বাস-প্রশ্বাসের উপর মনোযোগ দিন। এই কৌশলটি আপনাকে বর্তমান মুহূর্তে ফিরে যেতে সাহায্য করে এবং অভ্যন্তরীণ প্রশান্তি বৃদ্ধি করে। মাইন্ড কমান্ড কৌশল যখনই আপনার মন বিভিন্ন দিকে দৌড়াতে শুরু করে, তখন নিজেকে দৃঢ়ভাবে বলুন, থামো। এই মুহূর্তে মনোযোগ দিন। ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে আপনার মস্তিষ্ক নিজেকে কম ঘন ঘোরাফেরা করার জন্য প্রশিক্ষণ দেয়। প্রতিদিন ধ্যান অনুশীলন করুন। প্রতিদিন কমপক্ষে 10 মিনিট চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকুন এবং আলতো করে কেবল আপনার শ্বাস-প্রশ্বাসের উপর মনোযোগ দিন। এটি আপনার মনকে শান্ত করে এবং একাগ্রতা বৃদ্ধি করে। 5, 4, 3, 2, 1 কৌশল যখনই আপনি মনোযোগ হারিয়ে ফেলবেন, তখন নিজেকে বর্তমানের দিকে ফিরিয়ে আনুন। 5টি জিনিস যা আপনি দেখতে পারেন, 4টি জিনিস যা আপনি স্পর্শ করতে পারেন, 3টি জিনিস যা আপনি শুনতে পারেন, 2টি জিনিস যা আপনি গন্ধ পেতে পারেন, 1টি জিনিস যা আপনি স্বাদ নিতে পারেন। এটি তাৎক্ষণিকভাবে আপনাকে বর্তমানের দিকে ঠেলে দেয়। ছোট ছোট দৈনিক লাভের উপর মনোযোগ দিন। আপনার লক্ষ্যের বড়চিত্র সম্পর্কে ক্রমাগত চিন্তা করার পরিবর্তে প্রতিদিন ছোট ছোট উন্নতির দিকে মনোযোগ দিন। নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কিভাবে ভালো হয়েছি। ডিজিটাল ডিটক্স প্রতিদিন মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য বিভ্রান্তি থেকে সম্পূর্ণ দূরে কিছু সময় ব্যয় করুন। প্রতিটি কাজে সম্পূর্ণরূপে উপস্থিত থাকুন। আপনি খাচ্ছেন, হাঁটছেন অথবা কারো সাথে কথা বলছেন, যাই হোক না কেন, এতে সম্পূর্ণরূপে উপস্থিত থাকুন। আপনার 100% দিন এবং অভিজ্ঞতা উপভোগ করুন। যদি আপনি সত্যিই মনোযোগ এবং শৃঙ্খলা তৈরি করতে চান, তাহলে প্রথম ধাপ হল উপস্থিত থাকতে শেখা। যখন আপনি প্রতিটি কাজে সম্পূর্ণরূপে নিযুক্ত থাকেন, তখন আপনার ক্ষমতা এবং আত্মবিশ্বাস বহুগুণ বৃদ্ধি পায়। মননশীলতা কেবল মনোযোগ এবং শৃঙ্খলাই নয়, বরং অভ্যন্তরীণ শান্তি এবং সুখও দেয়। তাই আজই এই প্রতিশ্রুতিবদ্ধ হন, আমি প্রতিটি মুহূর্তে সম্পূর্ণরূপে উপস্থিত থাকব এবং প্রতিটি কাজ পূর্ণ মনোযোগ এবং নিষ্ঠার সাথে করব। 3য় অধ্যায়, প্রক্রিয়া বনাম পণ্য, অগ্রগতির রহস্য। আপনি যদি যে কোনো ক্ষেত্রে সাফল্য চান, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি বোঝা, কেবল ফলাফল নয়, প্রক্রিয়ার উপর মনোনিবেশ করুন। আমাদের বেশিরভাগই যখন একটি নতুন দক্ষতা শুরু করেন বা লক্ষ্য অর্জন করেন, তখন আমাদের সমস্ত শক্তি চূড়ান্ত ফলাফলের উপর নিবেদিত হয়। আমরা দ্রুত সাফল্য চাই এবং যখন ফলাফল প্রত্যাশা পূরণ করে না, তখন আমরা হতাশ বোধ করি এবং প্রায়শই মাঝপথে ত্যাগ করি। দ্য প্র্যাকটিসিং মাইন্ডে থমাস এম স্টার্নার আমাদের শেখান, সাফল্যের আসল রহস্য হল প্রক্রিয়াটিকে আলিঙ্গন করা, কেবল ফলাফলের পিছনে ছুটতে নয়। ফলাফল কেন্দ্রিকতা কেন হতাশার দিকে পরিচালিত করে? ফলাফল সর্বদা ধীরে ধীরে আসে। যদি আমরা তাৎক্ষণিক ফলাফলের প্রতি আচ্ছন্ন থাকি, তাহলে আমরা নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করি, আত্মবিশ্বাস হারিয়ে ফেলি এবং মনে করি যে আমরা যথেষ্ট ভালো নই। প্রতিটি ছোট ব্যর্থতা বড় দেখায়। দ্রুত সাফল্য অর্জনের জন্য ক্রমাগত চাপ মন এবং শরীর উভয়কেই ক্লান্ত করে তোলে, যার ফলে বার্নআউট হয়। প্রক্রিয়া কেন্দ্রিকতা কেন কাজ করে? মহান অর্জনকারীরা কেবল তাদের লক্ষ্য নিয়ে চিন্তা করে না, তারা প্রতিদিন তাদের দক্ষতা উন্নত করার দিকে মনোনিবেশ করে। তারা জানে যে যদি তারা প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে, তাহলে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে অনুসরণ করবে। সবচেয়ে ভালো উপায় হল বড় লক্ষ্যগুলিকে ছোট, পরিচালনাযোগ্য ধাপে বিভক্ত করা। যখন আপনি এমনকি একটি ছোট পদক্ষেপও অর্জন করেন, তখন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, প্রেরণা বৃদ্ধি পায় এবং যাত্রা হালকা বোধ হয়। প্রতিদিন 1% উন্নতি বছরে 37 গুণ ভালো হয়ে ওঠে। উদাহরণ, রজার ফেডেরার টেনিস শুরু করেননি এই ভেবে যে আমি বিশ্বের 1 নম্বর হব। তিনি কেবল প্রতিদিন তার সার্ভ, তার ফুটওয়ার্ক এবং তার মানসিক শক্তি উন্নত করার দিকে মনোনিবেশ করেছিলেন। প্রক্রিয়াটি গ্রহণ করে ফলাফল স্বাভাবিকভাবেই এসেছিল। টমাস এডিসন আলোর বাল্ব আবিষ্কার করার আগে 1 বারেরও বেশি ব্যর্থ হয়েছিলেন। যদি সে কেবল ফলাফলের উপর মনোযোগ দিত,
তাহলে তার প্রথম 100টি ব্যর্থতার পর সে হয়তো পদত্যাগ করত। কিন্তু সে প্রতিটি ব্যর্থ পরীক্ষাকে প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রহণ করেছিল, যা তাকে সাফল্যের দিকে নিয়ে যায়। যদি তুমি পিয়ানো শিখতে চাও এবং 1 বছরের মধ্যে নিখুঁতভাবে বাজাতে চাও, তাহলে তুমি কেবল নিরুৎসাহিত বোধ করবে। কিন্তু যদি তুমি প্রতিদিন কেবল 30 মিনিট অনুশীলনের উপর মনোযোগ দাও, তাহলে তোমার আঙ্গুল স্বাভাবিকভাবেই মানিয়ে নেবে এবং অগ্রগতি প্রকাশ পাবে। অতএব ফলাফল নিয়ে চিন্তা করা বন্ধ করো। শুধুমাত্র প্রক্রিয়ার উপর মনোযোগ দাও। মনে রাখবেন, ফলাফল কেন্দ্রিকতা চাপ এবং ক্লান্তি, প্রক্রিয়া কেন্দ্রিকতা শান্ত অগ্রগতি, অনিবার্য সাফল্য। আমি এখনই ফলাফল চাই থেকে আমি আজই একটু উন্নতি করতে চাই। আপনার মানসিকতা পরিবর্তন করুন। এই মানসিকতা কেবল সাফল্যই আনে না, বরং যাত্রাকে উপভোগ্য করে তোলে। চতুর্থ অধ্যায়, ধৈর্য এবং অধ্যবসায় গড়ে তোলা। যে কোনো ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য 2টি বৈশিষ্ট্য অপরিহার্য: ধৈর্য এবং অধ্যবসায়। এই গুণাবলী আত্মশৃঙ্খলাকে শক্তিশালী করে এবং চ্যালেঞ্জের মধ্য দিয়েও আমাদের এগিয়ে যাওয়ার ক্ষমতা দেয়। আজ মানুষ তাৎক্ষণিক ফলাফল চায়। আমরা 1 ক্লিক উত্তর, ফাস্ট ফুড এবং তাৎক্ষণিক বিনোদনে অভ্যস্ত। কিন্তু প্রকৃত সাফল্য সেই জিনিসগুলিতে নিহিত যা সময়, ধৈর্য এবং অবিচল প্রচেষ্টার দাবি করে। স্টার্নার আমাদের মনে করিয়ে দেন, যে কোনো দক্ষতা অর্জনের জন্য ধৈর্য এবং স্থিতিস্থাপকতা বিকাশ প্রয়োজন। 1. ধৈর্য কেন দক্ষতার ভিত্তি? মহান সঙ্গীতজ্ঞ, ক্রীড়াবিদ, লেখক বা বিজ্ঞানীরা সফল হন কারণ তারা ধারাবাহিকভাবে অনুশীলন করেন, ব্যর্থতা থেকে শিক্ষা নেন এবং ধৈর্য ধরে থাকেন। প্রতিটি বড় অর্জনের জন্য বছরের পর বছর প্রচেষ্টা লাগে। লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসা সম্পূর্ণ করতে 4 বছর সময় নিয়েছিলেন। টমাস এডিসন আলোর বাল্ব আবিষ্কার করার আগে হাজার হাজার ব্যর্থ প্রচেষ্টা করেছিলেন। উসাইন বোল্ট মাত্র 9 সেকেন্ড স্থায়ী একটি দৌড় জয়ের জন্য 10 বছর ধরে প্রতিদিন প্রশিক্ষণ নিয়েছিলেন। সত্য, মহত্ব কখনো তাৎক্ষণিকভাবে আসে না, এটি সর্বদা ধৈর্য অনুশীলনের ফসল। 2. দীর্ঘমেয়াদী চাপ ছাড়া শৃঙ্খলা বজায় রাখার উপায়। প্রথমে, যখন আমরা একটি লক্ষ্য নির্ধারণ করি, ওজন কমানো, ভাষা শেখা, ক্যারিয়ারে এগিয়ে যাওয়া, তখন আমরা অনুপ্রাণিত বোধ করি। কিন্তু কয়েক সপ্তাহ পরে উৎসাহ কমে যায়, একঘেয়েমি বা চাপ তৈরি হয়। এর অর্থ কি দীর্ঘমেয়াদী শৃঙ্খলা অসম্ভব? মোটেও না। যদি আপনি সঠিক কৌশল ব্যবহার করেন, ছোট লক্ষ্য নির্ধারণ করুন, বড় লক্ষ্যগুলিকে পরিচালনাযোগ্য অংশে ভাগ করুন। প্রক্রিয়াটি উপভোগ করুন, কেবল ফলাফলের পিছনে ছুটবেন না, ছোট ছোট দৈনিক অগ্রগতি উদযাপন করুন। অন্যদের সাথে তুলনা করা বন্ধ করুন, কেবল নিজের অতীতের সাথে তুলনা করুন। নিজেকে পুরস্কৃত করুন। যখন আপনি মাইলফলকগুলি সম্পন্ন করেন, তখন ছোট ছোট পুরস্কার দিন। অবিচল থাকুন কিন্তু নমনীয় থাকুন। কখনো কখনো পরিকল্পনা ব্যর্থ হয়, তাই আপনার কৌশল পরিবর্তন করুন, আপনার লক্ষ্য নয়। 1% নিয়ম, প্রতিদিন কেবল 1% উন্নতি করুন এবং 1 বছরে আপনি 37 আরও ভালো হবেন। 3. হতাশা এড়াতে এবং অগ্রগতি চালিয়ে যাওয়ার উপায়। প্রতিটি যাত্রায় বাধা থাকে। কখনো কখনো মনে হয় অগ্রগতি খুব ধীর, যা হতাশার দিকে পরিচালিত করে। কিন্তু প্রকৃত মহত্ব সংজ্ঞায়িত হয় বিপত্তি সত্ত্বেও এগিয়ে যাওয়ার মাধ্যমে। হতাশার বিরুদ্ধে লড়াই করার 5টি উপায়। নিজেকে মনে করিয়ে দিন, এটি একটি দীর্ঘ যাত্রা। মহত্ব কখনোই তাৎক্ষণিক নয়। মেনে নিন যে সাফল্য ধীরে ধীরে বৃদ্ধি পায়, রাতারাতি নয়। একটি জার্নালে ছোট ছোট উন্নতির উপর নজর রাখুন। আপনি যা শিখেছেন বা উন্নতি করেছেন তা প্রতিদিন লিখুন। ব্যর্থতাকে দুর্বলতার প্রমাণ নয়, শিক্ষা হিসেবে দেখুন। আপনার শরীর ও মনের যত্ন নিন, ভালো ঘুমান, ভালো খান, মানসিক শক্তি রক্ষা করুন। মনে রাখবেন, ধৈর্যই সাফল্যের আসল চাবিকাঠি। শৃঙ্খলাকে উপভোগ্য করে তুললে আপনি এটি দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে পারবেন। হতাশা আসবেই, কিন্তু অধ্যবসায় বিজয় নিশ্চিত করে। মহত্ব কখনো একটি বড় লাফ থেকে আসে না, এটি আসে হাজার হাজার ধারাবাহিক ছোট পদক্ষেপের মাধ্যমে। তাই আজই সংকল্প করুন, আমি আমার যাত্রায় ধৈর্যশীল এবং অবিচল থাকব এবং আমার লক্ষ্যের দিকে অবিচলভাবে এগিয়ে যাব। 5ম অধ্যায়, অবিচল মনোযোগের জন্য আপনার মনকে প্রশিক্ষণ দিন। আজকের পৃথিবীতে ফোন,
সোশ্যাল মিডিয়া, ইমেল এবং অন্তহীন বিভ্রান্তির মাধ্যমে আমাদের মনোযোগ ক্রমাগত সমস্ত দিকে টানা হচ্ছে। গভীর মনোযোগ এবং মানসিক স্থিতিস্থাপকতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। কিন্তু যদি আপনি জীবনে অসাধারণ সাফল্য চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার মনকে অবিচল মনোযোগের জন্য প্রশিক্ষণ দিতে হবে। নিখুঁত আপনি এখন দ্য প্র্যাকটিসিং মাইন্ড এর হিন্দি সারাংশ থেকে পরবর্তী অধ্যায়গুলি 6 আগস্ট এবং উপসংহার প্রদান করেছেন। নিচে এই বিভাগের সম্পূর্ণ ইংরেজি অনুবাদটি একটি স্বাভাবিক, সাবলীল উপায়ে এবং সমস্ত অর্থ সংরক্ষণ করে দেওয়া হল। 5ম অধ্যায়, চলমান অবিচল মনোযোগের জন্য আপনার মনকে প্রশিক্ষণ দেওয়া। যদি আমরা আমাদের মনকে সঠিক উপায়ে প্রশিক্ষণ দিই, তাহলে আমরা আমাদের মনোযোগ এবং শৃঙ্খলাকে যে কোনো স্তরে উন্নীত করতে পারি। এই অধ্যায়টি ব্যাখ্যা করে যে কিভাবে ইচ্ছাকৃত অনুশীলন মানসিক স্থিতিস্থাপকতা তৈরি করে, কিভাবে শৃঙ্খলা এবং মনোযোগ গভীরভাবে পরস্পরের সাথে সংযুক্ত, এবং বিক্ষেপ দূর করতে এবং গভীর একাগ্রতা গড়ে তুলতে আপনি কোন ব্যবহারিক পদ্ধতি ব্যবহার করতে পারেন। আপনি যদি যে কোনো ক্ষেত্রে সাফল্য চান, পড়াশোনা, ক্যারিয়ার, খেলাধুলা অথবা একটি নতুন দক্ষতা শেখা, তাহলে আপনাকে ইচ্ছাকৃতভাবে অনুশীলন করতে হবে। এর অর্থ হল আপনি কেবল বিবেকহীনভাবে অনুশীলন করবেন না, বরং আপনাকে সম্পূর্ণ সচেতনতা, মনোযোগ এবং নিষ্ঠার সাথে অনুশীলন করতে হবে। ইচ্ছাকৃত অনুশীলন কিভাবে মনোযোগ এবং মানসিক শক্তি তৈরি করে। আপনি আপনার মস্তিষ্ককে প্রশিক্ষণ দেন। যখন আপনি কোনো কিছুর উপর গভীরভাবে মনোনিবেশ করেন, তখন আপনার মস্তিষ্ক আরও শক্তিশালী এবং আরও শৃঙ্খলাবদ্ধ হয়ে ওঠে। তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। বারবার ইচ্ছাকৃত অনুশীলন আত্মবিশ্বাস তৈরি করে এবং ভুল কমায়। তুমি দ্রুত উন্নতি করো। যখন তুমি সচেতনতার সাথে অনুশীলন করো, প্রতিটি ভুলের প্রতি মনোযোগ দাও এবং সংশোধন করো, তুমি নিষ্ক্রিয়, অসাবধান অনুশীলনের তুলনায় অনেক দ্রুত অগ্রসর হও। উদাহরণ, যদি তুমি গিটার শিখো এবং প্রতিদিন 30 মিনিট ধরে মনোযোগ ছাড়াই আঙ্গুল নাড়াও, তাহলে অগ্রগতি ধীর হবে। কিন্তু যদি তুমি প্রতিটি নোটের উপর মনোযোগ দাও, প্রতিটি শব্দ মনোযোগ সহকারে শুনো এবং প্রতিটি স্ট্রোকে নির্ভুলতার লক্ষ্য রাখো, তাহলে তুমি অনেক দ্রুত শিখবে। কি করতে হবে? অনুশীলনের সময় সম্পূর্ণরূপে উপস্থিত থাকো। প্রতিটি ভুল থেকে শিখো এবং উন্নতির উপর মনোযোগ দাও। পরিমাণের চেয়ে গুণমানকে অগ্রাধিকার দাও। শৃঙ্খলা এবং মনোযোগের মধ্যে সংযোগ। শৃঙ্খলা এবং মনোযোগ পরস্পর নির্ভরশীল। শৃঙ্খলা ছাড়া তুমি দীর্ঘক্ষণ মনোযোগ বজায় রাখতে পারবে না, এবং মনোযোগ ছাড়া শৃঙ্খলা ভেঙে যায়। ধারাবাহিকতা। যখন তুমি প্রতিদিন একই সময়ে কাজ করতে বসো বা অনুশীলন করো, তখন তোমার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে ফোকাস মোডে প্রবেশ করে। আত্মনিয়ন্ত্রণ। যখন তুমি তোমার চিন্তাভাবনা এবং অভ্যাস নিয়ন্ত্রণ করো, তখন তোমার মনোযোগ কম ঘুরে বেড়ায়। লক্ষ্যের স্পষ্টতা। শৃঙ্খলা তোমার চূড়ান্ত লক্ষ্যকে মনে স্পষ্ট রাখে, যা তোমাকে বিভ্রান্তি থেকে রক্ষা করে। স্টিভ জবস তার জীবনকে একটি সহজ নিয়মের উপর ভিত্তি করে গড়ে তুলেছিলেন: মনোযোগ এবং শৃঙ্খলা ছাড়া কোনো মহান কাজই গড়ে তোলা সম্ভব নয়। তিনি তার জীবনকে ছোট করে দেখেছিলেন, সাধারণ পোশাক পরতেন এবং কেবলমাত্র সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলিতে শক্তি উৎসর্গ করেছিলেন। এই শৃঙ্খলা তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী উদ্ভাবকদের একজন করে তুলেছিল। কি করবেন? গভীর কাজের জন্য নির্দিষ্ট দৈনিক সময় আলাদা করুন। অগ্রাধিকার স্পষ্ট করুন। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি করুন। অপ্রয়োজনীয় বিক্ষেপ থেকে রক্ষা করার জন্য স্পষ্ট সীমানা নির্ধারণ করুন। মানসিক বিশৃঙ্খলা মোকাবেলা। আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হল মানসিক বিশৃঙ্খলা। আমাদের মন চিন্তাভাবনা, উদ্বেগ এবং বিক্ষেপে অতিরিক্ত চাপে পড়ে, যা মনোযোগী থাকা কঠিন করে তোলে। কিন্তু সঠিক কৌশলের সাহায্যে আপনি নিয়ন্ত্রণ ফিরে পেতে পারেন। বিক্ষেপ দূর করার 5টি উপায়। ডিজিটাল ডিটক্স। ফোন, ইমেল এবং সোশ্যাল মিডিয়ার অত্যধিক ব্যবহার মনোযোগকে দুর্বল করে। গভীর কাজের সময় আপনার ফোন দূরে রাখুন বা বিরক্ত করবেন না। ব্রেন ডাম্প টেকনিক। প্রতিদিন সকালে বা রাতে আপনার মনকে মুক্ত করার জন্য কাগজে আপনার চিন্তাভাবনা লিখুন। পোমোডোরো টেকনিক। 25 মিনিটের জন্য গভীর মনোযোগের সাথে কাজ করুন, তারপর 5 মিনিটের বিরতি নিন। এটি উৎপাদনশীলতা বাড়ায়। প্রতিদিন ধ্যান। আপনার শ্বাস প্রশ্বাস পর্যবেক্ষণ করার জন্য 5 অক্টোবর মিনিট ব্যয় করুন।
প্রতিবার যখন আপনার মন ঘুরে বেড়ায় তখন আলতো করে এটি ফিরিয়ে আনুন। এটি দ্রুত মনোযোগকে শক্তিশালী করে। এক কাজ, মাল্টিটাস্কিং এড়িয়ে চলুন। একবারে একটি জিনিসে সম্পূর্ণ মনোনিবেশ করুন। মনে রাখবেন, ইচ্ছাকৃত অনুশীলন মনোযোগ এবং মানসিক শক্তি উভয়ই তৈরি করে। শৃঙ্খলা এবং মনোযোগ একসাথে বিকশিত হওয়া উচিত। মানসিক বিশৃঙ্খলা দূর করুন এবং আপনার একাগ্রতা বহুগুণ বৃদ্ধি পাবে। একটি সহজ মন্ত্র, প্রতিদিন আমি আমার মনোযোগ এবং শৃঙ্খলা জোরদার করার জন্য ছোট ছোট প্রচেষ্টা করব। আমি জানি যে আমি যত বেশি প্রক্রিয়াটির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হব, আমার সাফল্য তত নিশ্চিত হবে। আজ থেকে আপনার মনকে প্রশিক্ষণ দিন, আপনার মনোযোগকে শক্তিশালী করুন এবং আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার সেরাটি সম্পাদন করতে পারবেন। ষষ্ঠ অধ্যায়, প্রতিরোধ এবং দীর্ঘসূত্রিতা কাটিয়ে ওঠা। আপনি কি লক্ষ্য করেছেন যে যখন আপনি একটি নতুন লক্ষ্য নির্ধারণ করেন, যেমন প্রতিদিন ব্যায়াম করা, নতুন দক্ষতা শেখা অথবা কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করা, আপনি সাধারণত উৎসাহের সাথে শুরু করেন, কিন্তু পরে দীর্ঘসূত্রিতা শুরু করেন। আপনি শুরু করার ইচ্ছা হারিয়ে ফেলেন অথবা আপনি অজুহাত তৈরি করতে থাকেন। এটি প্রতিরোধ, একটি মানসিক বাধা যা আপনাকে আপনার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে বাধা দেয়। এটি অভ্যন্তরীণ ভয় এবং সন্দেহ যা বলে, আমি মেজাজে নেই, আমি পরে করব, যদি আমি ব্যর্থ হই, এখনো প্রচুর সময় আছে, আমি আগামীকাল শুরু করব। স্টার্নার শেখান যে যদি আমরা এই মানসিক বাধাগুলি বুঝতে পারি, সঠিক মানসিকতা গ্রহণ করতে পারি এবং শৃঙ্খলাকে অনায়াসে করতে পারি, তাহলে আমরা দীর্ঘসূত্রিতা এবং প্রতিরোধকে কাটিয়ে উঠতে পারি। এই অধ্যায়টি আমাদের দেখায় যে কিভাবে আমাদের মনকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া যায় এবং চাপ অনুভব না করে দৈনন্দিন জীবনযাত্রায় শৃঙ্খলাকে একীভূত করা যায়। এক, আমাদের কি থামায়? মানসিক বাধা। দীর্ঘসূত্রিতা অলসতা নয়, এটি গভীর মানসিক বাধা থেকে আসে। যখনই আমরা একটি নতুন বা চ্যালেঞ্জিং কাজের কাছে যাই, আমাদের মস্তিষ্ক প্রতিরোধ করে। সাধারণ কারণ, ব্যর্থতার ভয়। আমি যদি এতে ভালো না হই, ভয় আমাদের একেবারেই শুরু করতে বাধা দেয়। পরিপূর্ণতাবাদ, এটি নিখুঁত হতে হবে, অন্যথায় এটি মূল্যহীন। এই মানসিকতা কাজকে অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত করে। অস্বস্তি এড়ানো, আমি এখন মেজাজে নেই, আমি এটি পরে করব। মস্তিষ্ক কঠোর পরিশ্রম এড়িয়ে চলে এবং সহজ কাজ পছন্দ করে। বাহ্যিক বিভ্রান্তি, ফোন, সোশ্যাল মিডিয়া, টিভি এগুলো আমাদের আসল কাজ থেকে দূরে সরিয়ে দেয়। সমাধান, এই মানসিক বাধাগুলি চিনতে পেরে আপনি এগুলি ভাঙার শক্তি অর্জন করেন। সচেতনতা হল স্বাধীনতার প্রথম ধাপ। এখন দেখা যাক কিভাবে দীর্ঘসূত্রিতাকে পরাজিত করা যায় এবং একটি সক্রিয় মানসিকতা গড়ে তোলা যায়। সপ্তম অধ্যায়, যে কোনো দক্ষতা বা চ্যালেঞ্জ আয়ত্ত করা। যখন আমরা নতুন কাজ শুরু করি, তখন আমাদের বেশিরভাগই কেবল শেষ লক্ষ্য সম্পর্কে চিন্তা করে। কিন্তু শীর্ষস্থানীয় পারফর্মাররা জানেন যে সাফল্য কখনো একটি বিশাল লাভ থেকে আসে না, এটি সময়ের সাথে সাথে ছোট, ধারাবাহিক পদক্ষেপের ফলাফল। তারা কেবল তারা কোথায় যাচ্ছে তার উপর মনোনিবেশ করে না, কিন্তু তারা কিভাবে এই যাত্রাপথ অতিক্রম করে তাও বিবেচনা করুন। প্রক্রিয়াভিত্তিক চিন্তাভাবনা মানে হল শুধুমাত্র শেষ ফলাফল থেকে পুরো শেখার প্রক্রিয়ার প্রশংসা করার দিকে আপনার মনোযোগ সরিয়ে নেওয়া, প্রতিদিনের অগ্রগতি দেখে এবং ছোট ছোট উন্নতির উপর কাজ করা। বেশিরভাগ মানুষই লড়াই করে কারণ তারা কেবল বড় ফলাফলের দিকে তাকায় এবং অভিভূত বোধ করে। কিন্তু শীর্ষস্থানীয় পারফর্মাররা প্রতিদিন ছোট ছোট পরিমার্জনের মাধ্যমে নিজেদের শক্তিশালী করে তোলে এবং ফলস্বরূপ বড় লক্ষ্যগুলি নিজেদের যত্ন নেয়। এটি একটি গন্তব্যের দিকে যাত্রা করার মতো, প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ, যত ছোটই হোক না কেন। ফিটনেস উদাহরণ, একবার জিমে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে নিজেকে ক্লান্ত করার পরিবর্তে প্রতিদিন সংক্ষিপ্ত ব্যায়াম এবং পরিষ্কার ডায়েটের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। ছোট, টেকসই পদক্ষেপগুলি দীর্ঘমেয়াদী ফলাফল নিয়ে আসে। বৃদ্ধির মানসিকতা, বিশ্বাস করুন যে আপনি যে কোনো দক্ষতা শিখতে পারেন, যত কঠিনই হোক না কেন। শেখার প্রতি ইতিবাচক মনোভাব গ্রহণ করুন। সফল ব্যক্তিরা ব্যর্থতাকে সুযোগ হিসেবে দেখেন বৃদ্ধির পাঠ। যে কোনো দক্ষতা আয়ত্ত করার জন্য ব্যবহারিক পদক্ষেপ সর্বদা আপনাকে পরবর্তী স্তরে নিয়ে যাবে, তার উপর মনোনিবেশ করুন। প্রতিদিন অনুশীলনে প্রতিশ্রুতিবদ্ধ হন, একবারের বিস্ফোরণ নয়। চ্যালেঞ্জগুলিতে
সমাধানের উপর মনোনিবেশ করুন, সমস্যা নয়। প্রতিটি ব্যর্থতাকে প্রতিক্রিয়া এবং উন্নতির সুযোগ হিসেবে বিবেচনা করুন। আজীবন শেখার পদ্ধতি গ্রহণ করুন, প্রতিদিন উন্নতি করতে থাকুন। এই মানসিকতা কেবল ব্যক্তিগত জীবনকেই নয়, বরং পেশাদার জীবনকেও উপকৃত করে। সুতরাং দক্ষতা অর্জনের জন্য প্রক্রিয়াভিত্তিক চিন্তাভাবনা এবং ক্রমাগত শেখার মানসিকতা প্রয়োজন। অষ্টম অধ্যায়, ধারাবাহিকতা এবং আত্মবিশ্বাসের মানসিকতা গড়ে তোলা। আমরা প্রায়শই মনে করি বড় লক্ষ্য অর্জনের জন্য বিশাল প্রচেষ্টা প্রয়োজন, কিন্তু শীর্ষস্থানীয় পারফর্মাররা জানেন ছোট ছোট ধারাবাহিক কাজগুলি বড় পরিবর্তনের মধ্যে জমা হয়। উদাহরণ, ফিটনেসে প্রতিদিনের সংক্ষিপ্ত ওয়ার্কআউট, একটি সঠিক ডায়েট এবং পর্যাপ্ত ঘুম হল ছোট ছোট অভ্যাস যা সময়ের সাথে সাথে বড় রূপান্তর তৈরি করে। একই নীতি ক্যারিয়ার, সম্পর্ক বা যে কোনো দক্ষতার ক্ষেত্রে প্রযোজ্য। সাফল্য ধারাবাহিক অভ্যাসের উপর ভিত্তি করে তৈরি হয়। যখন আমরা একটি নতুন অভ্যাস তৈরি করতে চাই, তখন আমাদের ধীরে ধীরে এটিকে দৈনন্দিন রুটিনে একীভূত করতে হবে। যদিও এটি সময় নেয়, একবার তৈরি হয়ে গেলে অভ্যাস সাফল্যের শক্তিশালী সহযোগী হয়ে ওঠে। মনোযোগ এবং শৃঙ্খলাকে উৎসাহিত করার জন্য আপনার অভ্যাসগুলি ডিজাইন করুন। উদাহরণস্বরূপ, আপনি যদি পড়াশোনা উন্নত করতে চান, তাহলে একটি নির্দিষ্ট দৈনিক অধ্যয়নের ঘণ্টা একটি বিভ্রান্তিমুক্ত পরিবেশে সেট করুন। এই অভ্যাস কেবল অগ্রগতি উন্নত করে না, বরং আত্মব্যবস্থাপনাকেও শক্তিশালী করে। আত্মসচেতনতার ভূমিকা লক্ষ্য অর্জনের সময় আত্মসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অর্থ হল আপনার নিজের চিন্তাভাবনা, আবেগ এবং কর্মগুলি বোঝা এবং সততার সাথে বিশ্লেষণ করা। এটি আপনাকে আপনার ভুল এবং উন্নতির ক্ষেত্রগুলি শনাক্ত করতে সাহায্য করে। আত্মবিশ্বাস এবং প্রেরণা এই প্রক্রিয়ার স্বাভাবিক ফলাফল। যখন আপনি আপনার শক্তি এবং দুর্বলতাগুলি চিনতে পারেন, তখন আপনি আপনার প্রেরণাকে ইন্ধন যোগায়। নিজের সাথে সৎ থাকা এবং প্রতিদিনের উন্নতির জন্য প্রচেষ্টা করা আত্মবিশ্বাস এবং অভ্যন্তরীণ প্রেরণা উভয়ই তৈরি করে। সাফল্য একটি বিশাল লাভ থেকে আসে না, বরং ছোট ধারাবাহিক পদক্ষেপ থেকে আসে। প্রতিটি দৈনিক সাফল্য আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করে, আপনার মনোবলকে উন্নীত করে এবং আপনাকে রূপান্তরের দিকে পরিচালিত করে। প্রেরণা হল সেই শক্তি যা আমাদের লক্ষ্যের দিকে ঠেলে দেয়, কিন্তু এটি ধরে রাখার জন্য আত্মসচেতনতা এবং ব্যক্তিগত বৃদ্ধি অপরিহার্য। ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে এবং প্রতিদিন নতুন কিছু শেখার মাধ্যমে আত্মবিশ্বাস তৈরি করুন। ধারাবাহিকতা আত্মবিশ্বাস গড়ে তোলার মাধ্যমে আপনি যে কোনো লক্ষ্য অর্জনের জন্য নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করেন। উপসংহার, এই বইটি আমাদের শেখায় যে অনুশীলনের আসল উদ্দেশ্য কেবল ফলাফল অর্জন করা নয়, বরং আমাদের মানসিকতা গঠন করা এবং বর্তমান মুহূর্তে সম্পূর্ণরূপে নিযুক্ত থাকা। টমাস এম. স্টার্নার ব্যাখ্যা করেন, যখন আমরা প্রতিটি কাজে পূর্ণ মনোযোগ এবং নিষ্ঠার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হই, তখন ফলাফল স্বাভাবিকভাবেই আসে, এবং ফলাফল যাই হোক না কেন আমরা অভ্যন্তরীণ সন্তুষ্টি অনুভব করি। মূল বার্তা, যদি আমরা জীবনে ধৈর্য, শৃঙ্খলা এবং ধারাবাহিক অনুশীলনকে আলিঙ্গন করি, তাহলে আমরা কেবল আমাদের ক্ষমতা বৃদ্ধি করি না, বরং গভীর শান্তি এবং ভারসাম্য খুঁজে পাই। আপনি যদি মানসিক এবং ব্যক্তিগতভাবে বৃদ্ধি পেতে চান, তাহলে আপনার অনুশীলনের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। তাড়াহুড়ো করবেন না, চাপ দেবেন না, বর্তমান মুহূর্তে বাঁচতে এবং যাত্রা উপভোগ করতে শিখুন।